এই খেয়াল করো, তাহলে আজকে সেই চামড়া শিল্প পড়বো। তাহলে চামড়া শিল্পের ভিতরে দেখো প্রথমে কি বলতেছি, যে পদ্ধতিতে প্রচুর কাঁচা চামড়াকে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে কি করব, অধিক উপযোগী এবং অধিকতর কি দীর্ঘস্থায়ী। আচ্ছা দীর্ঘস্থায়ী মানে কি? চামড়া বলেছি পচনশীল, পচনশীল হলে সে কি হবে, পচে যাবে। ওই চামড়া যাতে না পচে সেই কারণে আমাদের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং বিয়োজন রোধক চামড়ায় পরিণত করার প্রক্রিয়াকে কি বলতেছি, চামড়ার ট্যানিং বলে। এটা কিন্তু বোর্ড পরীক্ষার কয়ের ভিতরে আছে, মানে সংজ্ঞার ভিতরে আইছে, সৃজনশীলের সংজ্ঞার ভিতরে এটা আইছে যে চামড়ার ট্যানিং কি বা চামড়া প্রসেসিং কি জিনিস। তাহলে কি বলতেছি, যে পদ্ধতিতে পশুর কাঁচা চামড়াকে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে কি করব, ব্যবহার উপযোগী এবং অধিকতর দীর্ঘস্থায়ী ও বিয়োজন রোধক চামড়ায় পরিণত করতেছি, তাকে কি বলতেছি, চামড়ার ট্যানিং প্রক্রিয়া। দেখো এখন এই ট্যানিং যে একটা শব্দ, এই শব্দটার কিন্তু একটা কারণ আছে, এমনি এমনি আসেনি। তাহলে দেখো বলা আছে যে ট্যানিং শব্দটির কি আছে, ঐতিহাসিক পটভূমি আছে। তাহলে ট্যানিন নামক এক ধরনের উদ্ভিদ, ভালো করে খেয়াল করবা কিন্তু, যে উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ ব্যবহার করে কাঁচা চামড়াকে কি করা হতো, পাকা চামড়ায় পরিণত করা হতো। পাকা চামড়া মানে কি, কি ওই আম পাকে গেছে কাঁঠাল পাকে গেছে তা না, মানে চামড়া তো স্বাভাবিকভাবে পশু যখন তুমি জবাই করেছো, কুরবানি করেছো, যে চামড়া তুমি পাইছো, সাথে সাথে যে চামড়া পাচ্ছ তারা বলতেছি কাঁচা চামড়া। ওই চামড়া দিয়ে যখন তুমি বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেছো তখন সেটা বলতেছি পাকা চামড়া। ওই যে বলে না চামড়ার বেল্ট, চামড়ার জুতো, শুনেছি না? তাহলে সেইগুলো কি, সেইগুলো আছে পাকা চামড়া। কথা বুঝতে পেরেছি কিনা? তাহলে বলা আছে কি, যে ট্যানিন একটা শব্দ, এই শব্দটার একটা ঐতিহাসিক পটভূমি আছে, যে কেন সেটা আমি ব্যবহার করি, এর পিছনে কারণ কি, ট্যানিন হচ্ছে এক প্রকার একটা গাছের রাসায়নিক উপাদান, যা দিয়ে কি করা হয়েছে, চামড়াকে পাকা চামড়া রূপান্তরিত করা হয়েছে। বলেছে এই ট্যানিন শব্দ থেকেই ট্যানিং শব্দের উৎপত্তি। বলেছে যে কারখানায় চামড়া ট্যানিং করা হয় সেই চামড়াকে কি বলা হয়, ট্যানারি বলা হয়। তার মানে চামড়া শিল্পের আরেক নাম হচ্ছে ট্যানারি শিল্প। কথা বলতেছি কিনা দেখো, তাহলে যে জায়গায় চামড়াকে আমি কি করতেছি, ট্যানিং করতেছি, সেই জায়গাটাকে কি বলতেছি, ট্যানারি। আর সেই কারখানাকে বলতেছি ট্যানারি কারখানা বা ট্যানারি শিল্প। বলা আছে বাংলাদেশে 223টি ট্যানারি শিল্প আছে। তাহলে কতগুলো, 223টি। সেইখান থেকে কত, 180 মিলিয়ন ঘনফুট চামড়ার প্রক্রিয়াজাতকরণ করা হয়। এবং এই প্রক্রিয়াজাতকরণের উপর ভিত্তি করে কতটি চামড়া শিল্প আছে, 165টি। প্রত্যেকটা এমসিকিউতে লাগবে। তাহলে বাংলাদেশে কতগুলো ট্যানারি শিল্পের ইউনিট আছে, 223টি। কত মিলিয়ন ঘনফুট চামড়া প্রক্রিয়াকরণ করা হয়, 180। আর কতগুলো চামড়া শিল্প আছে, 165টি। প্রত্যেকটা আমার এমসিকিউ এর জন্য লাগবে। দেখো এবার বলতেছে কি, যে চামড়ার ট্যানিংটা আমরা কেন করবো, এই চামড়ার ট্যানিং করার কারণ কি। দেখো বলা আছে কি, যে কাঁচা চামড়া থেকে সকল অপদ্রব্য দূরীকরণের পর পাকা চামড়া প্রস্তুতকরণের প্রক্রিয়াকে কি বলতেছি, ট্যানিং। তাহলে সকল অপদ্রব্য বলতে কি বুঝাচ্ছি, সাধারণত পশুর চামড়ার সাথে কিছু পরিমাণ মাংস থাকে, রক্ত থাকে, লোম থাকে, এইগুলো কি করবো, সব অপসারণ করতে হবে। ওইগুলোকে আমরা কি বলতেছি, অপদ্রব্য। বলা যায় পশু যখন জীবিত থাকে তখন তোর চামড়াটি কেমন হয়, নরম, নমনীয়, অত্যন্ত দৃঢ়, মানে কি টানলিও ছেড়বে না এরকম একটা অবস্থা, এবং টেকসই হয়ে থাকে। মৃত চামড়ার ক্ষেত্রে এইসব বৈশিষ্ট্য আর থাকে না। এটি আর্দ্র হলে কি হয়, পচে যায়, এবং শুকিয়ে গেলে অত্যন্ত শক্ত এবং ভঙ্গুর হয়ে যায়। বলা হচ্ছে কি, ট্যানিং প্রক্রিয়ায় চামড়ার কাঠামোকে সুস্থিত করা হয় এবং একই সময় রাসায়নিকভাবে প্রক্রিয়ার মাধ্যমে পচনশীলতা রোধ করা হয়। মানে স্বাভাবিকভাবে চামড়া যদি পানি লাগে সে চামড়া কি হবে, পচে যাবে। কিন্তু যদি আমি সেটাকে বিভিন্ন প্রক্রিয়াকরণ করি তখন সেটা আর পচবে না। বলা এই কারণে চামড়াকে কি করা হয়, ট্যানিং করা হয়। মানে সহজ কথায় চামড়াকে যদি সংরক্ষণ করতে হয়, ট্যানিং না করে সংরক্ষণ করা যাবে না। এবার বলা হচ্ছে কি, ট্যানিং এর প্রয়োজনীয়তা। দেখো তাহলে পচনশীল চামড়াকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করার জন্য চামড়ার মূল উপাদান কত পার্সেন্ট খেয়াল করতে হবে, 85% কোলাজেন প্রোটিন। তোমাদের বায়োলজিতে আছে কিন্তু প্রোটিনের শ্রেণী বা করেছো নাকি, তাহলে তার মধ্যে একটা প্রোটিন, কি প্রোটিন, কোলাজেন প্রোটিন। এই কোলাজেন প্রোটিনকে কোন এনজাইম, ট্রিপসিন এনজাইম, ভালো করে কিন্তু মার্ক করো। কত পার্সেন্ট প্রোটিন আছে, 85%। কোন প্রোটিন, কোলাজেন প্রোটিন। আর কোন এনজাইম সেটাকে আদ্র বিশ্লেষণ করবে, ট্রিপসিন। এই ট্রিপসিন কিন্তু তোমরা পড়িছো। তাহলে ট্রিপসিনের আদ্র বিশ্লেষণ ক্রিয়া থেকে মুক্ত রাখতেই চামড়ায় কি করা হয়, ট্যানিং করা হয়। মানে সহজ ভাষায় যদি বলি, চামড়া যে পচে যায়, ওই পচে যাওয়ার পিছনে কোন এনজাইমের ভূমিকা, ট্রিপসিন এনজাইম। এইটা যায় মূলত চামড়াকে পচায় ফেলায়। কথা বলছি কিনা? তাহলে আমাদের এই ট্যানিং প্রক্রিয়ার মূল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে কোলাজেন প্রোটিনকে এনজাইমের সাহায্যে যেন না ভাঙা যায়। দেখো বলা হচ্ছে কি, যে ট্যানিং প্রক্রিয়ায় পশুর কাঁচা চামড়াকে রাসায়নিক প্রক্রিয়াজাত করে অধিকতর স্থিত ও বিয়োজন রোধক চামড়া বা লেদারে পরিণত করা হয়। দেখো ওই যে অনেকে কয় লেদারের জ্যাকেট পরছে, বর্তমানে যেগুলো পায় সব আর্টিফিশিয়াল, মানে বানানো লেদার। কিন্তু প্রকৃতপক্ষে যদি চামড়া লেদার পরতে হয় তার দাম কিন্তু অনেক বেশি।
এখন আমরা যা পড়ি লেদার টেদার সব কি বানানো লেদার, চায়না লেদার, মানে সবই চায়না। বাংলাদেশে যা আছে কলমের থেকে শুরু করে সব চায়না, চায়না ছাড়া কিছু নেই। তুমি যা বানাও না কেন চায়না। তাহলে বলা হচ্ছে কি দেখো যে চামড়া ট্যানিং প্রক্রিয়াকরণ বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে ট্যানিং প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার মূলত। ট্যানিং হচ্ছে মূলত দুই ভাবে করা যায়। তার একটাকে বলা হচ্ছে প্রি ট্যানিং প্রক্রিয়া, আর একটা কি ট্যানিং প্রক্রিয়া, মানে ট্যানিং এর পূর্বে যে প্রক্রিয়া সেটারই বলতেছি কি প্রি ট্যানিং। তাহলে আমরা যখন ট্যানিং করতে যাব অবশ্যই কিন্তু আগে প্রি ট্যানিং করে নিতে হবে, তারপরে আমার ট্যানিং এ আসতে হবে, তাহলে কিন্তু হবে না। দেখো তারপর কি বলতেছে যে প্রি ট্যানিং বা বিম হাউস প্রক্রিয়া করো। তাহলে বলা আছে পশুর চামড়ায় সাধারণত কত পার্সেন্ট বলিলাম, 85% কি আছে, কোলাজেন ফাইবার বা প্রোটিন আছে, এবং অবশিষ্ট পরিমাণ কি থাকে, অ্যালবিউলিন, গ্লোবুলিন, লিপিড, কার্বোহাইড্রেট। এগুলো তোমাদের কিন্তু জানা জিনিস যে আমাদের সাধারণত প্রোটিনের ভিতর কি থাকে, ওইসব জিনিসগুলো থাকে, অ্যালবুলিন থাকে, গ্লোবুলিন থাকে, লিপিড থাকে, কার্বোহাইড্রেট থাকে, ইত্যাদি পদার্থ থাকে। প্রি ট্যানিং প্রক্রিয়াকালে চামড়ার মূল উপাদান কোলাজেন প্রোটিনকে অন্যান্য উপাদান থেকে রাসায়নিকভাবে পৃথক করা হয়, এবং এই প্রসেস করার জন্য আমাদের কয়টা ধাপের প্রয়োজন, দেখো 7টা ধাপের প্রয়োজন। কয়টা ধাপ, 7টা ধাপ। এই 7টা ধাপই হচ্ছে এই প্রশ্নের মূল জিনিস। তাহলে ধাপগুলো এখনই মুখস্থ করে ফেলবো। ধাপগুলো কি কি, প্রথমটা কি, কিউরিং। মনে রাখতে হবে কিউরিং করার জন্য সোডিয়াম ক্লোরাইডের প্রয়োজন হয়। কার প্রয়োজন হয়, সোডিয়াম ক্লোরাইড। তারপরে আছে শোকিং, শোকিং, শোকিং মানে হচ্ছে ধুয়ে জাকাতি হয়, শোকিং। তারপরটা কি লাইমিং, লাইমিং মানে সেখানে চুনের পানি অথবা চুন লাগবে, অর্থাৎ ক্যালসিয়াম গঠিত জিনিস লাগবে। সাধারণত আমরা চুনের পানিটা বেশি ব্যবহার করি লাইমিং এর জন্য। তারপর আছে কি লোম দূরীকরণ, তারপরে কি আছে চুন দূরীকরণ, তারপরে বেটিং, তারপরে কি পিকলিং। দেখো এই পিকলিং কিন্তু আবার রসায়নের প্রথম পত্রে ছিল আচার তৈরিকরণ, পিকলিং, মনে আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা কয়টা ধাপ পাচ্ছি, 7টা ধাপ। কি কি, কিউরিং, শোকিং, লাইমিং, লোম দূরীকরণ, চুন দূরীকরণ, বেটিং, পিকলিং। মুখস্থ দেওয়া উচিত কিন্তু। কি কি, কিউরিং, শোকিং, লাইমিং, তারপরে কি লোম দূরীকরণ, চুন দূরীকরণ, বেটিং, পিকলিং। তাহলে প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমার হালকা অল্প অল্প করে বিস্তারিত বর্ণনা করতে হবে। তাহলে দেখো বর্ণনার ভিতরে প্রথমটা কি আছে, তাহলে কিউরিং। তাহলে আবার বলতেছি কিউরিং করতে কি লাগবে, সাধারণত সোডিয়াম ক্লোরাইড লাগবে। দেখো এই যে বলা আছে কি যে এটি কাঁচা চামড়াকে সংরক্ষণের প্রাথমিক ও প্রথম ধাপ। জানো কিনা চামড়া নিয়ে যায় প্রথমে তার উপর আগে লবণ ছিটায় দেয়। যে কোনো জায়গা থেকে চামড়াগুলো সংরক্ষণ করে প্রথমে কি করে, একটা চামড়া দেয়, তারপরে লবণ দেয়, আবার একটা চামড়া দেয়, আবার লবণ দেয়। তাহলে এইভাবে কি করে স্তরে স্তরে সাজায় ফেলায়। তাহলে বলতেছে কি দেখো যে এটি কাঁচা চামড়া সংরক্ষণের প্রাথমিক ও প্রথম ধাপ। পশুর দেহ থেকে চামড়া সংগ্রহের পর মূল প্রক্রিয়াজাতকরণ শুরু করতে কয়েক মাস লেগে যায়। অর্থাৎ এই চামড়া নিয়ে যে তুমি যে কারখানায় কাজ করবা তাতে কত সময় লেগে যাচ্ছে, প্রায় কয়েক মাস সময় লেগে যাচ্ছে। তাহলে এই সময়ের মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, বিশেষ করে কোন এনজাইম, ট্রিপসিন, আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় চামড়ার প্রোটিনের ক্ষতি না করতে পারে, সেজন্য চামড়াকে কি করা হয়, কিউরিং করতে হয়। তাহলে কিউরিং করার মূল কারণ কি, যেন ট্রিপসিন এনজাইম যায় চামড়াকে কোনো ক্ষতি না করে। বলেছে চামড়ার মূল উপাদানে কত পার্সেন্ট ছিল, 85% কোলাজেন। দেখো কয়বার সামনে বাঁধলো, তাহলে ওই এমসিকিউ তেমনি মুখস্থ যাচ্ছে। তাহলে কোলাজেন প্রোটিন কত পার্সেন্ট, 85%। বলেছে ব্যবহার করে সেই খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে কিউরিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাহলে চামড়ার উপর বেশি পরিমাণে খাদ্য লবণ ছড়িয়ে দিয়ে একের পর এক চামড়াকে পর্যায়ক্রমে রেখে 60 দিন পর্যন্ত চামড়াকে কি করা যায়, মানসম্মতভাবে সংরক্ষণ করা যায়। আচ্ছা তুমি কতদিন কি তোমার মুখস্থ করা লাগে, তুমি খেয়াল করো। তাহলে কিউরিং কি, কিউরিং হচ্ছে চামড়া সংরক্ষণের প্রথম ধাপ। এই ধাপে কি করতে হয়, যাতে এনজাইম ট্রিপসিনের প্রভাবে আর্দ্র বিশ্লেষণ চামড়া নষ্ট না হয়ে যায়, তাই লবণ দিয়ে স্তরে স্তরে সাজা রাখতে হয়। তো এই কি মুখস্থ করে বোর্ড পরীক্ষা লেখা লাগে, আমি বসবো এর থেকে যেটুকু মনে থাকবে সেইটুকু লিখবো, যে হুবহু লাইন বাই লাইন লিখতে হবে এরকম কোনো মানে নেই। তারপরে কি আছে দেখো শোকিং। তাহলে শোকিং মানে কি বলেছি, ধরো লবণ দেওয়া গেছে, এখন তুমি যখন কাজ করতে যাবা ওই লবণ তো আবার ধুতে হবে, ধুতে গেলে চামড়া ঝাঁকাতে হবে না, এই শোকিং মূলত সে ঝাঁকানো অবস্থা। দেখো কি বলা আছে যে এই ধাপে পানির সাহায্যে চামড়ার সাথে যুক্ত লবণ, ধুলাবালি, রক্ত, অন্যান্য ময়লা, কাদামাটি ও দ্রবণীয় প্রোটিন অপসারণ করা হয়। তাহলে চামড়ায় প্রচুর রক্ত থাকলে ট্যানিং করা চামড়ার আবরণে দাগ পড়ে যায়। একথার মানে বোঝো যে চামড়া তুমি সংরক্ষণ করবা ওই চামড়ায় যদি রক্ত লেগে থাকে তাহলে ওই রক্তের জায়গায় একটা দাগ হয়ে যাবে। মনে করো তোমার জামা কাপড়েও যদি রক্ত লাগে অনেক সময় দাগ হয়ে যায় না, বিভিন্ন গাছের আঠা লাগলে দাগ হয়ে যায় না, তো চামড়াও মনে করো এরকম, যে চামড়ার গায়ে যদি কখনো রক্ত থেকে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, সেখানে দাগ হয়ে যাবে। তাহলে সেই চামড়ার কোয়ালিটি কি আর ভালো থাকবে, তাহলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাহলে এই জন্য কি করতে হবে, চামড়াটা এমন ভাবে ছাড়াতে হবে বা এমন ভাবে পরিষ্কার করতে হবে যেন সেখানে কোনো রক্ত না থাকে। বলা আছে কি যে কিউরিং প্রক্রিয়ায় চামড়া থেকে যে পানি অপসারিত হয়, শোকিং প্রক্রিয়ায় পুনরায় পানি যুক্ত হয়। একথার মানে বোঝো। তুমি কি জানো তুমি যখন মাছ সংরক্ষণ করো লবণ দিলে লবণ কি কাজ করে,
লবণ হচ্ছে মাছের গায়ে যে পানি থাকে সেই পানি শোষণ করে নেয়, জানো এটা? বরিশালে বাড়ি আছে কার? আছে নানা বাড়ি? নানা বাড়ি থেকে মাছ টাছ কি সংরক্ষণ টক্ষণ করে? পাঠায়, কোনো জায়গায় পাঠায় মাছ টাছ? দেখো ওই যখন পাঠায় তখন বরফের সাথে লবণ মিশাই পাঠাতে হয় যদি বেশি দিন রাখতে হয়। কথাটা ভালো করে বোঝো। লবণ দিলে কি হয়? লবণ দিলে হচ্ছে মাছ হোক মাংস হোক যে কোনো জিনিস, ওর ভিতরে যে পানি অংশ থাকে বা জলীয় অংশ থাকে ওইটা লবণ শোষে নেয়। তাহলে কি হলো? ওই পদার্থের মধ্যে কি আর পানি থাকলো? যে কোনো জিনিস পচার পিছনে মূল কারণই কিন্তু পানি আর অক্সিজেন। যে কোনো জিনিস পচে যাওয়ার পিছনে কারণ কি? পানি আর অক্সিজেন। যদি চামড়া থেকে পানিটা বের হয়ে আসে তাহলে তখন তার চামড়ায় পানি থাকলো না। চামড়ায় পানি না থাকলে তখন কি হবে? সেটা আর সহজে পচবে না। তাহলে এই জন্য যখন তুমি সোডিয়াম ক্লোরাইড যোগ করেছো তখন কিন্তু চামড়ার পানি শোষণ হয়ে গেছে। পরে যখন তুমি আবার শোকিং করার জন্য ধুইছো, পানি চিনে ধুইছো না, তখন সাথে সাথে আবার কি আসছে? পানি যোগ হয়ে যাচ্ছে। তাহলে সেই কথা বলা হয়েছে দেখো যে কিউরিং প্রক্রিয়ায় চামড়া থেকে যে পানি অপসারিত হয়, শোকিং প্রক্রিয়ায় পুনরায় পানি যুক্ত হয়। এই মেলা কথা আসছে। তারপর কি বলেছি দেখো যে ফলে চামড়ায় কোলাজেন ফাইবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে এক্ষেত্রে ব্যবহৃত পানি অবশ্যই কি হতে হবে? ব্যাকটেরিয়া মুক্ত হতে হবে। দেখা গেল যে পানি দিয়ে তুমি ধুচ্ছো সেই পানির মধ্যেই ব্যাকটেরিয়া আছে, তাহলে আমি যে কাজ করছিলাম তার তো উল্টো হয়ে গেল। বোঝা গেছে কথা? দেখো তারপর কি বলেছে? লাইমিং। তাহলে লাইমিং করতে গেলে অবশ্যই চুন লাগবে বলেছি। দেখো তাই লিখেছে যে লাইমিং বা চুন সংযোগকরণ। তাহলে বলছে যে পানিতে ভিজানো চামড়াকে পরে কলিচুন, কলিচুন মানে হচ্ছে সদ্য প্রস্তুতকৃত চুন। যেমন তুমি ওই যে ক্যালসিয়াম কার্বনেট দেখেছো না? ক্যালসিয়াম কার্বনেটকে যদি পানিতে দেওয়া হয় ফোটে, দেখিছো? গ্রাম এলাকায় দেখার কথা কিন্তু, যে চুনের ওই যে পাথর বা চুনা পাথর যদি পানিতে দিয়ে দিই দিলে কি হয়? ওটা ফোটে না? ওটা ফুটে ওই সময় যে চুনের পানি সব চুনটা পাওয়া যায়, নরম চুন, ওটারই মূলত আমরা কি বলি? কলিচুন। তাহলে কলিচুন পানিতে রাখা হয় তখন কোলাজেনের পেপটাইড বন্ধনে। আচ্ছা এটা কি তোমরা জানো যে প্রোটিনের ভিতরে পেপটাইড বন্ধন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, এগুলো জানো? তাহলে প্রোটিনের ভিতরে কোন বন্ধন থাকে? পেপটাইড বন্ধন থাকে। তাহলে পেপটাইড বন্ধনের সংকেতটা কি? মূলত একটা মূলক দেওয়া হয়েছে CONH। যারা বায়োলজিতে প্রোটিন ভালো করে পড়বা এই এই গঠন তোমরা সেখানে পাবা যে CONH একটা বন্ধন আছে, এই বন্ধনটারে আমরা কি বলি? পেপটাইড বন্ধন। তাহলে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ঘটে। দেখো ক্ষারীয় কেন বললাম? তুমি কি ব্যবহার করেছো জায়গায়? চুন। চুনের ভিতর প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি? ক্ষার জাতীয় পদার্থ। তাহলে এই কারণে কোন আদ্র বিশ্লেষণ ঘটবে? ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ঘটবে। তাহলে ফলে কি হবে? প্রোটিন শিকলের এক প্রান্তে কোন আয়ন তৈরি হবে? আমরা পরবর্তীতে বিক্রিয়া চিত্র দেখবো। কোন আয়ন তৈরি হবে? NH3 আয়ন। এবং অপর প্রান্তে কি আয়ন তৈরি হবে? কার্বক্সিলেট আয়ন। তার মানে কি? C+O- আয়ন। তাহলে প্রোটিন, আগে একটু আমার কথা ভালো করে শোনো। দেখো আমি একটা যৌগের সংকেত লিখতেছি NH2 CH2 COOH। একটু ভালো করে বুঝবা, এখানে একটা COOH মূলক আছে আর একটা আছে কি মূলক? NH2 মূলক। এই NH2 মূলককে বলা হয় অ্যামিনো মূলক। কি মূলক? অ্যামিনো মূলক। আর এটাকে বলা হয় কি? কার্বক্সিলিক অ্যাসিড মূলক। মনে আছে কিনা? কি অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। যদি কোনো যৌগে একই সাথে অ্যামিনো মূলকও থাকে কার্বক্সিলিক মূলকও থাকে ওই যৌগগুলোরে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। কি বলে? মনে থাকবে, যদি কোনো যৌগে একই সাথে কোন গ্রুপ? NH2 গ্রুপ, আবার সাথে কি? COOH গ্রুপ থাকে, তারা কি বলা হয়? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। কি বলেছি? অ্যামাইনো অ্যাসিডের অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? তাহলে আমি কি বলতে পারি যে অ্যামাইনো অ্যাসিডের পলিমারই হচ্ছে প্রোটিন? পলিমার মানে কি? অসংখ্য অণু একসাথে যুক্ত। তাহলে অ্যামাইনো অ্যাসিডের অসংখ্য অণু যদি একসাথে যুক্ত করি তাহলে কি পাবো? প্রোটিন পাবো। আচ্ছা তাহলে এর যদি অসংখ্য অণু আমি যুক্ত করি তার মানে কি এর সাথে এরকম আরো অসংখ্য যুক্ত আছে? এখন সেটা যুক্ত হয় কিভাবে? দেখবা এই যে সংকেতটা আমি লিখেছি একটু ভালো করে খেয়াল করবা, কিন্তু এনে বুঝতে কাজে লাগবে। ধরো আমি একটু ফাঁকা জায়গায় যাই, ধরো এই জায়গাটায় খেয়াল করো। দেখো আমি বলতেছি কি, ওই যে NH2 মূলকটা আছে এখানে আবার কি আছে? COOH। মনে করো আমি আর একটা অণু নিচ্ছি, দুইটা অণু দিয়ে দেখাচ্ছি, ওই দুইটা অণুর ভিতরে আরেকটা কি আছে? এরকম NH2 আছে, CH2 আছে, আবার COOH আছে। দেখো জিনিসটা মূলত হবে কি, এক প্রান্তের NH2 মূলকের একটা হাইড্রোজেন, অপর অণুর COOH মূলকের একটা OH, এরা পানি আকারে বের হয়ে যাবে। আবার কথা ভালো করে শোনো, এক প্রান্তের NH2 মূলকের একটা হাইড্রোজেন আর COOH এর একটা OH, এরা পানি আকারে বের হয়ে যাবে। আচ্ছা যদি পানি আকারে বের হয়ে যায় কি হবে? তাহলে এই প্রান্ত থেকে কি বের করেছি? H। বুঝবা কিন্তু, তাহলে কি থাকতেছে? NH
এখান থেকে একটা এইচ বের করে দিলাম, এবার বাকিটা যা আছে আমি একটু লিখে নিলাম, বুঝবা কিন্তু CH2 COOH। আচ্ছা এতে একটা হাইড্রোজেন, এরটা একটা OH বের হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু এর সাথে বসে পড়তেছে না, দেখো দিন CO, এনে আবার কি এই CH2, এই মাথায় আবার কি NH2, বুঝিছো না বোঝনি? আবারও দেখো আমি 2 অণু নিছি, মানে এরকম তো অসংখ্য আছে, আমি জাস্ট 2টা অণু দেখাচ্ছি। তাহলে এক প্রান্তের NH2 মূলকের একটা হাইড্রোজেন, অপর প্রান্তের COOH এর OH, এরা পানি আকারে বের হবে। তাহলে এর একটা হাইড্রোজেন, এর একটা OH যদি পানি আকারে বের যায়, হাত কমে গেল কার? এর একটা কমে গেল, আর কমে গেল কার? এর একটা কমে গেল, তাহলে ওরা দুজন এক জায়গায় বসবে না? তাহলে এর যে NH2 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি থাকতেছে? NH, সেটা লিখলাম ওই। এর এখান থেকে যদি OH চলে যায় তাহলে কি থাকতেছে? CO, এটা লিখলাম এই। দেখো এই অংশটাই আমি কিন্তু উপরে এক জায়গায় দেখাইছিলাম যে পেপটাইড বন্ধন, মনে আছে কিনা? CONH উপরে কিন্তু দেখাইছি যে CONH। এখন একটু ভালো করে খেয়াল করো, এখন এটা কি এখানেই শেষ নাকি এরকম চলতে থাকবে? মানে এইখানে যদি তুমি মনে করো আর কোন এটা নিয়ে আইছো, তখন এই OH-টা কি হয়ে যাবে? পানি আকারে বের হয়ে যাবে। এর একটা কি হবে? হাইড্রোজেন চলে যাবে, মানে এই জায়গায় আবার একটা কিরাম ঘটনা হবে, দেখো এইটুকু থাকবে না, না দেখে এবার কি হবে? NH, আবার কি CH2, আবার COOH, বুঝো? এখন এইখানটাতে আবার কি হবে? এই OH আবার বের হয়ে যাবে, যাই ওই নিয়ে আবার কি বসে পড়বে? NH, CH2, আবার COOH, আবার এনটা কি হবে? OH চলে যাবে। এইভাবে কেউ এটা চলতেই থাকবে না? তাহলে এটা একটা পলিমার হবে না? আমার কথা কি বুঝতে পারছিস? এটা তাহলে কি হবে? একটা পলিমারের মতো হবে। তাহলে মূল জিনিসটা কি দাঁড়াচ্ছে ভালো করে খেয়াল করো, আমি বলতেছি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। কার পলিমার? অ্যামাইনো অ্যাসিডের। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি জিনিস? একটা NH2 মূলক আর COOH মূলক যদি একসাথে বিদ্যমান থাকে তার কি বলবো? অ্যামাইনো অ্যাসিড। এই পলিমারটা কিভাবে তৈরি হয়? একটা নাইট্রোজেনের সাথে যে 2টা হাইড্রোজেন আছে তার একটা বের হয়ে যাবে, আর COOH মূলক থেকে একটা OH বের হয়ে যাবে, এরা পানি আকারে বের হয়ে যায়, এইভাবে যুক্ত হতেই থাকবে। তাহলে এইভাবে আমার কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। আর এই ক্ষেত্রে এই যে CONH যে বন্ধনটা আছে এটারই আমরা বলতেছি পেপটাইড বন্ধন। ক্লিয়ার কথা? দেখো তাহলে আমরা যা পড়তেছিলাম ওখানে খেয়াল করো, এই জায়গায় পড়তেছিলাম, দেখো খেয়াল করে দেখো যে পানিতে ভিজানো চামড়াকে পরে কলিচুনের সাথে বিক্রিয়া করালে কোন বন্ধন? তাহলে পেপটাইড বন্ধনটা মূলত কি? CONH। কিভাবে আসলো বুঝেছি? ক্ষারীয় অদ্র বিসর্জন ঘটে, ফলে কি হয়? এক প্রান্তে NH3 আয়ন, অপর প্রান্তে কার্বক্সিলেট আয়ন মুক্ত হয়। দেখো এই জায়গাটা একটু ভালো করে বুঝবো, এই যে NH2 লিখছিলাম, তারপরে কি আছে? CH2 COOH, বুঝো? যদি আমি এই হাইড্রোজেনটাকে এইখানে স্থানান্তরিত করতাম তুমি কি লিখতে? যৌগটার সংকেত NH3 এক হাত বেশি হয়ে গেছে, প্লাস চার্জ, CH2 ওই জায়গায় কি থাকতো? COOH টা কিন্তু আর নেই, তাহলে কি চার্জ? মাইনাস চার্জ। তবে সেই কথা লেখা হয়েছে যে এর এক প্রান্তে কি হয়? প্লাস আয়ন তৈরি হয়, অপর প্রান্তে কি তৈরি হয়? মাইনাস আয়ন তৈরি হয়। বুঝো কিনা দেখো, তাহলে বলা আছে এরপর চামড়ার লোম, চর্বি, গ্রিজ ইত্যাদি পদার্থ দূর করতে হবে। দূর করার জন্য কি লাগবে? শার্পেনিং এজেন্ট। ওই শার্পেনিং এজেন্ট মানে কি? যে পদার্থ যোগ করলে চামড়াগুলো অটোমেটিক উঠে যাবে। যদি তোমাকে ভালো বাংলায় কই বিট, বোঝো? হ্যাঁ চেনো? বিট চেনো না তোমরা? বিট কি কও? এত বড় হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক না সবাই, তোমরা বিট চেনো না? হ্যাঁ তোমাকে নিয়ে তো পারা যাবে না, তাহলে বড় হয়ে গেছে না তোমরা? হ্যাঁ বাবা, এটা শুধু মেয়েরা, এটা সবার তাই আছে, ছেলে মেয়ে সবার আছে। হ্যাঁ না না, আইসিটির ভিট না, এটা হচ্ছে লোমে লাগানো ভিট, যা লাগাইলে লোম পরিষ্কার হয়। চেনো? না চিনলে আজকে দোকানে দেবো কসমেটিকের, যা একবার ভাই ভিট দেখান, তোকে তো গার্লফ্রেন্ড থাকবে না। হ্যাঁ যাই, কথা ভালো করে শোনো। তাহলে ভিট জিনিসটা কিরকম? তুমি যদি তোমার চামড়ার উপর লোমে লাগাই দাও, খেয়াল করো, খেয়াল করো, আর মজা না। যদি তুমি এই লোমে লাগাই দাও, এই লোম একটু সময় পরে এখানে আর থাকবে না, উঠে যাবে। কথা কি বুঝিস? তাহলে এই যে পশুর চামড়ায় আমার ওই ধরনের কোন একটা পদার্থ লাগবে, মানে কেমিক্যাল, যা দিলে চামড়া থেকে লোমগুলো কি হয়ে যাবে? উঠে যাবে। কথা কি বুঝতে পারছি না পারিনি? তাহলে পশুর চামড়াও কি লাগবে? আমি এমন কিছু লাগাবো, এই খেয়াল কর, এমন কিছু লাগাবো যা লাগাইলে কি হবে? ওই লোমগুলো সব উঠে যাবে। তাহলে সেইগুলোরে আমরা কি বলতেছি? শার্পেনিং এজেন্ট। তাহলে দেখো শার্পেনিং এজেন্ট গুলো কি কি? সোডিয়াম সালফাইড, এই নামগুলো মুখস্থ করতে হবে। শার্পেনিং এজেন্ট হিসেবে কি কি ব্যবহার করব? সোডিয়াম সালফাইড, তারপর কি? সোডিয়াম সায়ানাইড, তারপরে কি বের করব? আর কি লাগবে? জৈব অ্যামিন সমূহ। তো আমার ওই দুটো পরীক্ষা আইসি এমসিকিউতে, যে নিচের কোনটি শার্পেনিং এজেন্ট, তাহলে কি হবে? সোডিয়াম সালফাইড আর কি? সোডিয়াম সায়ানাইড। বুঝছি কিনা দেখো। পরে বলা আছে কি? কলিচুন ও শার্পেনিং এজেন্ট দ্বারা চামড়া থেকে কি হয়? পশুর
লোম ছাড়ানো সহজ হয়। ক্লিয়ার কিনা? তাহলে প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপ ছিল হচ্ছে কিউরিং, তারপর ধাপ কি ছিল? শোকিং, তারপর ধাপ কি হলো? লাইমিং। তাহলে কিউরিং এ কি করছিলাম? লবণ দিয়ে চামড়ার উপরে সাজায় রাখছিলাম যাতে আমার কি হয়, কোলাজেন প্রোটিনটা আদ্র বিশ্লেষণ না ঘটে। কোন এনজাইমের প্রভাবে? ট্রিপসিন। তারপরে শোকিং এ কি করলাম? ওইটারে পরে আমি আবার ধুয়ে ময়লা টয়লা পরিষ্কার করলাম, তখন আবার কিন্তু ওর মধ্যে পানি চলে আসবে। আর তারপরে কি করলাম? চুন সংযোগ বা লাইমিং। এক্ষেত্রে কি হবে? পলিচুন ব্যবহার করতে হবে, করলে একটা পেপটাইড বন্ধন ছিল, তার কি হবে? ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ঘটবে। তখন দুই প্রান্তে কি চার্জ তৈরি হবে? একটা হবে প্লাস চার্জ, একটা হবে মাইনাস চার্জ। আর এক্ষেত্রে আমাদের তোমার শার্পেনিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করব? সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড। ক্লিয়ার? দেখো তারপরে আমার 4 নাম্বার ধাপ। এখন দেখো আরেকটা জিনিস একটু বলে দিয়ে আছে এখানে এক্সট্রা, তোমার পরীক্ষার সময় না লিখলেও এটা কোনো সমস্যা নেই। এই যে জিনিসটা, যে ওই যে আমরা এই প্রক্রিয়া করার ফলে মূলত কি হবে, এটা তোমার হচ্ছে এক্সট্রা জাস্ট দিয়ে রাখিছি, যদি কেউ না লেখো কোনো সমস্যা নেই। তারপরে দেখো কি বলে দিয়ে আছে, একবার পড়াই। বলা আছে লোম ও অন্যান্য ক্যারাটিনাস পদার্থ সমূহ দূরীভূত হয়। ক্যারাটিনাস পদার্থ বোঝো? নখ বোঝো? নখ, এই নখের প্রধান উপাদান কি জানো? চুল। প্রধান উপাদান কি জানি তো? তাহলে ওই পদার্থগুলো ধরো গরুর যখন তুমি চামড়া ছাড়াচ্ছ, অনেক সময় পায়ের চামড়ার ক্ষেত্রে ওইখানে কিন্তু খুরির অংশ থেকে যায়, জানো তো? যারা কুরবানি টুরবানি অন্তত দিছো বা চামড়া টামড়া ছাড়াইছো, পায়ের চামড়ার ক্ষেত্রে থেকে যায়। আবার তুমি যখন এই যে মাথা যখন ছাড়ানো হয়, এই মাথার চামড়ার সাথে দেখবা যে অনেক সময় চোয়ালের চামড়া থেকে যায়। এবার গরুর এই নাকের এনে একটা অংশ আছে না, ওই অংশটা থেকে যায়। তাহলে ওইগুলো সব কোন জাতীয় পদার্থ থাকে? ক্যারোটিন জাতীয় পদার্থ। তাহলে ওইগুলো কি হয়? পদার্থগুলো দূর হয়। তারপর বলতেছে কি, যে প্রোটিনের আন্তঃফাইবারের মধ্যে থাকা বন্ধনগুলো দূর হয়। দ্রবণীয় প্রোটিন কিছুটা পানিতে মিশে দূর হয়। মানে দ্রবণীয় প্রোটিন কি? প্রোটিন কিন্তু দুই প্রকার, পানিতে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। তাহলে সেখান থেকে যেগুলো পানিতে দ্রবণীয়, সেগুলো পানিতে দ্রবণীয় হয়ে দূর হয়ে যাবে। তখন কি বলতেছি? ফাইবার সমূহ দূরে সরে যায়। ফাইবার মানে বোঝো? ফাইবার মানে হচ্ছে মাংসের যে আঁশ, ওইগুলোর মধ্যে কি একটা ফাঁকা জায়গা সৃষ্টি, মানে দূরে দূরে সরে যায়। পরে বলছে কি, চামড়া থেকে চর্বি ও গ্রিস দূর হয়, কারণ চামড়ার গায়ে চর্বি থাকে না। তাহলে সেই চর্বিগুলো কি হবে? এই প্রক্রিয়ার মাধ্যমেই দূর হয়ে যাবে। এখন তুমি যদি চাও একটু লিখবা, লিখতে পারো, না লিখলেও কোনো দোষ নেই। তুমি ওই পর্যন্ত লিখলে হবে যে সার্ভিং এজেন্ট ব্যবহার করে চামড়া লোম ছাড়ানো সহজ হয়, এটুক না লিখলে কোনো সমস্যা নেই। বুঝেছি? দেখো তারপরে কি আছে, 4 নাম্বার পয়েন্ট, লোম দূরীকরণ। তাহলে আমি যখন ওই যে চুন টুন যুক্ত করলাম, তারপরে ওই যে শার্পিং এজেন্ট দিলাম, তখন আমার কি হবে? এই লোমগুলো আস্তে আস্তে সহজে দূরীভূত হবে। তোকে বলা হচ্ছে যে চুন সংযোগ ধাপে কিছু পরিমাণ কি হয়? লোম দূর হয়। তাই লোম পুরোপুরি দূর করতে চামড়ার সাথে কি কি যোগ করতে হবে? সোডিয়াম সালফাইড। ওই যে একটু আগে দেখলাম শার্পিং এজেন্টের মধ্যে কি ছিল? সোডিয়াম সালফাইড। তারপর কি? সোডিয়াম হাইড্রক্সাইড, আবার কি? সোডিয়াম সালফাইড। ঠিক আছে? তাহলে বহু জিনিস কিন্তু ব্যবহার করবো। আর এটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সো সালফাইড। এই সংখ্যাটা একটু খেয়াল করো কিন্তু। CaHS বা SH যাই লিখবা কোনো সমস্যা নেই, মানে এটা এরকম লিখতে পারবা তুমি, CaSH(2) এরকম লেখা যাবে, কোনো সমস্যা নেই। ও কি? ডাইমিথাইল অ্যামিন। ডাইমিথাইল অ্যামিন একটু ভালো করে খেয়াল করো। একটু আগে আমি বলিলাম NH2 মূলকের নাম কি? অ্যামিনো মূলক। ওই অ্যামিনো মূলকের সাথে ভালো করে খেয়াল করবে, এই অ্যামিনো মূলক মূলত তৈরি কি থেকে? অ্যামোনিয়া থেকে। কথা বুঝো কিন্তু আমার, কি থেকে তৈরি হয়? অ্যামোনিয়া থেকে। যদি তুমি একটু খেয়াল করো, অ্যামোনিয়ার সংকেতটা কি? NH3। এই যে হাইড্রোজেন গুলো আছে, এর একটা হাইড্রোজেনকে যদি আমি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে তারা বলতে হবে মিথাইল অ্যামিন। যদি আমি আরো একটাকে হাইড্রোজেনকে আরেকটা মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি, তারা বলতে হবে ডাইমিথাইল অ্যামিন। তাহলে এটা কোন মিথাইল অ্যামিন? দেখো, ডাইমিথাইল অ্যামিন। বুঝে কিনা দেখো, তাহলে এটা আমার কি? ডাইমিথাইল অ্যামিন। তাহলে এই সব যোগ করার পরে এবার তুমি ছুরি দিয়ে হোক, যা দিয়ে হোক, যদি আরো অল্প একটু লোমটম থেকে যায়, কুড়াই 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 ছিলে ফেলতে হবে। কথা কি বুঝেছি? তাহলে এটা আমার কোন প্রক্রিয়া? লোম দূরীকরণ প্রক্রিয়া। তাহলে আমার এই কি কি লাগবে এটা অবশ্যই মুখস্থ, এর কিন্তু কোনো মাপ নেই। ক্লিয়ার? দেখো তারপরে কি আছে, চুন দূরীকরণ। তাহলে একটু আগে যে চুন যোগ করিলাম, সেটা আবার কি করা লাগবে? দূরীকরণ মানে কি? আবার বের করে ফেলাই দিতে হবে, কারণ চুন থাকলে তো আমার চামড়া ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে। বলা আছে দেখো যে লোম দূরীকরণের পর এই পর্যায়ে চামড়ার সাথে কি যোগ করা হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। একটু ভালো করে বোঝো, এই অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা অ্যামোনিয়াম সালফেট লবণের সাহায্যে কি করতে হবে? চুনটাকে দূরীভূত করতে। দেখো একেবারে ছোট পয়েন্ট, শুধু কি লাগতেছে বিকারক সেটা মনে রাখলি। কি বিকারক লাগবে? অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা কি অ্যামোনিয়াম সালফেট দিলে চুনটা কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে বা মুক্ত হয়ে যাবে। আর এই শেষে কি করবো? ওইটা ধুয়ে ফেলবো। ধুয়ে ফেললে কি হয়ে যাবে? ওইটার আমার চুনটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। পরে বলতেছে কি বেটিং। এই বেটিং জিনিসটা আসলে কি? দেখো, এই বেটিং মানে হচ্ছে কি, কথা কম, বেটিং মানে হচ্ছে চামড়ার ভিতরে, আমি তোমার বলতেছি বারবার, ওর মধ্যে প্রোটিন আছে। প্রোটিন কিন্তু অনেক প্রকার প্রোটিন আছে।
চামড়ার ভিতরে, তার মধ্যে কোলাজেনটা বেশি পরিমাণে আছে। দেখো বলা আছে কি যে চুন বা লাইম মুক্ত চামড়াকে বেটিং এজেন্ট মিশ্রণে ডুবানো হয়। বেটিং এজেন্ট হলো প্রোটিওলাইটিক এনজাইম। ওই প্রোটিওলাইটিক এনজাইম কারা? যারা আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় মাংসকে নষ্ট করে ফেলায়। কি বললাম? প্রোটিওলাইটিক এনজাইম কারা? যারা আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় কি নষ্ট করে ফেলায়? মাংস মানে প্রোটিন জাতীয় পদার্থকে নষ্ট করে ফেলায়। তাহলে তার মধ্যে কি আছে? ট্রিপসিন আছে। তারপর আরো একটা জিনিস কি আছে? কাইমোট্রিপসিন। ওটাই ট্রিপসিনেরই একটা জাতক। তাহলে কি একটা ট্রিপসিন এনজাইম আর একটা কি কাইমোট্রিপসিনের মিশ্রণ। এই বেটিং মিশ্রণ চামড়ায় থাকা সব প্রোটিনকে কি করে? আর্দ্র বিশ্লেষিত করে দূর করে। পরে বলতেছে কি এই প্রক্রিয়ায় চামড়ার স্ফীতিকরণ ও পিএইচ এর মান হ্রাস পায়। স্ফীতিকরণ মানে বোঝো? চামড়া ফুলে ওঠে। দেখবা যে অনেক সময় তোমাদের জুতো টুতো ভিজালে দেখিছো নাকি ওই চামড়া একটু ফুলে ওঠে? দেখিছো? তাহলে কারণ কি? ওই চামড়া পানি শোষণ করেছে তাই। তাহলে ওই যে বেটিং এর যে জিনিসগুলো আমি দিচ্ছি, ওই যে এনজাইম ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এদের কারণে এটা কি হবে? স্ফীতিকরণটা আর পিএইচ এর মানটা হ্রাস পায়। ফলে চামড়ার মসৃণতা বৃদ্ধি পায়। পরে কি আছে? পিকলিং। তাহলে দেখো পিকলিং করার জন্য কি লাগবে? যা লাগবে এই বিকারক গুলো কিন্তু সবসময় মুখস্থ করা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিকারকের ভিতর কি লাগবে? 1.5% মোলার কি সালফিউরিক অ্যাসিড, আর কি লাগবে? 1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের একটা মিশ্রণ লাগবে। তার ভিতরে চামড়ারে ডুবাই রাখতে হবে। এই যে ডুবাই রাখার যে প্রক্রিয়া, এটারে আমরা বলি পিকলিং প্রক্রিয়া। কার ভিতরে ডুবাই রাখতেছি? সালফিউরিক অ্যাসিড আর কার? লবণের দ্রবণে। কত পার্সেন্ট? 1.5% সালফিউরিক অ্যাসিড আর কত? 1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে ডুবাই রাখতেছি। ফলে চামড়ায় যুক্ত ক্যালসিয়াম লবণ সমূহ কি হয়? অপসারিত হয় এবং প্রোটিনের ক্যালসিয়াম লবণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্যালসিয়াম সালফেট গঠন করে। দেখো নিচে একটু বিক্রিয়াটা দিছি, যে বিক্রিয়াটার ভিতর কি দিয়ে আছে খেয়াল করো। এই যে অংশটা আছে, এই যে অংশটা আছে, এটা দেখে কিন্তু ভয় পায় না। এই জিনিসটা মূলত কি? ওই যে সেই C+O- আছে, ওটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। মানে কেউ যদি এরকম লেখে C+O-, এটাও যে কথা COC ডিগ্রি, তাও আমার একই কথা, অনেক কোনো সমস্যা নেই। তাহলে ওইটা প্লাস কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যখনই আমি দিচ্ছি, এই সালফিউরিক অ্যাসিডের ভিতরে হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেন কি হবে? এই মাথায় যুক্ত হবে। যুক্ত হলে সেটা কি হয়ে যাবে? NH3+ হয়ে যাবে। বোঝো কিনা দেখো। আর এই যে ক্যালসিয়াম, এ কারে নেবে? সালফেটকে নেবে, নিয়ে কি বানায় ফেলবে? ক্যালসিয়াম সালফেট বানায় ফেলবে। বুঝি? আর বাকিটা এখানে যা আছে তাই বসাই দিছি। আর এই যে দ্রবণ, এই যে লবণ লিঙ্কেজ, লিঙ্কেজ মানে হচ্ছে যুক্ত হওয়া। এই লিঙ্কেজ মানে কি? যুক্ত হওয়া। তার মানে কি? অ্যামোনিয়াম লবণ লিঙ্কেজ হয়েছে মানে যুক্ত হয়েছে কার সাথে? C+O- এর সাথে। তাহলে এখানে তো C+O- এর সাথেই ছিল, শুধু এখান থেকে মাঝখান থেকে কি বেড়ে গেছে? ক্যালসিয়ামটা বেড়ে গেছে, যাই ডাইরেক্ট এর সাথে এ যুক্ত হয়ে গেছে। বুঝছো কিনা দেখো বিক্রিয়া। আবার খেয়াল করো, বলেছি কি আমি সালফিউরিক অ্যাসিডকে যদি ভাঙতাম একটা H পাতাম, মানে H+ আর কি পাতাম? SO4 2- পাতাম। ক্যালসিয়ামের চার্জ কি হয়? প্লাস হয়। সে কি তাহলে H কে নেবে না সালফেট কে নেবে? অবশ্যই সালফেট কে নেবে। তাহলে কি বানাবে? ক্যালসিয়াম সালফেট। আর বাকি যে Hটা কে নেবে? NH2 মূলক নেবে, নিয়ে কি বানায় ফেলবে? অ্যামোনিয়াম। আর বানাই ফেললে এটা যদি মাঝখান থেকে চলে যায়, তাহলে এর সাথে এর একটা বন্ধন তৈরি হবে, সেটার আমরা কি বলতেছি? লবণ লিঙ্কেজ। দেখো তারপরে কি আছে? এবার আসো ট্যানিং প্রক্রিয়া বা ক্রোম ট্যানিং প্রক্রিয়ার মূলনীতি একটু ভালো করে বোঝো। কিন্তু এত সময় কি পড়ছিলাম? প্রি ট্যানিং, মানে ট্যানিং এর পূর্বে কি করে নিতে হবে। তাহলে পূর্বে কটা ধাপ করা লাগছে? 7টা ধাপ। আর এই পরে দেখো এই যে ট্যানিং প্রক্রিয়া, এটা কিন্তু সহজ। কেন দেখো, এটাকে একটু ফলো চার্টটা দেখি আগে। দেখো ওই প্রথমের যে ধাপগুলো, দেখো এই পর্যন্ত পুরোটা আমার, তাই না? পরে 2 লাইনে শুধু কি লিখেছি? ক্রোম ট্যানিং আর কি লেদার ফিনিশিং। তাহলে আমি যদি তোমার ক্রোম ট্যানিংও পরীক্ষায় আসে, তাহলে আগে আমার তোমার কি করা লাগতেছে? প্রথমে এই পিকলিং পর্যন্ত আসাই লাগতেছে, তারপরে তোমার এইটুক করা লাগবে। কথা বলতেছি না বুঝিনি? তাহলে দেখো এখানে বলতেছি কি যে ক্রোম ট্যানিং যখন আমরা করব, এইটা আবার 2 ভাবে করা যায়, একটু খেয়াল করো। যে বলছে সাধারণত 2টি পদ্ধতিতে ট্যানিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, একটি ক্রোম ট্যানিং এবং অপরটি কি? উদ্ভিজ্জ ট্যানিং। তাই উদ্ভিজ্জ ট্যানিং আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধু কি? ক্রোম ট্যানিং। তাহলে ক্রোম কেন বলা হয়েছে? ক্রোমিয়ামের সাহায্যে করা হবে, সেই জন্য তারা বলা হয়েছে কি? ক্রোম ট্যানিং। কার সাহায্যে করব? ক্রোমিয়ামের সাহায্যে। আমরা যখন ফার্স্ট পেপার পড়িলাম তখন জটিল যৌগ পড়িলাম, মনে আছে নাকি? জটিল যৌগ এরকম কিছু যৌগ করিলাম, দেখো তুমি মনে আছে কিনা? ক্রিস্টাল ভিল তত্ত্ব এরকম, ওই যে Cr NH2 2+, 3+, এরকম কিছু যৌগ ছিল, কি মনে আছে নাকি? তারপরে এরকম ছিল, রিভিশন দিলে তখন সব মনে পড়বে, যে Fe, তারপরে NH3 2+, এরকম কিছু যৌগ ছিল, কি মনে আছে কিছু? এই যৌগগুলোর কি বলা হয়? জটিল যৌগ বলা হয়।
এইখানে আমি যে ক্রোম ট্যানিং করব সেখানে অবশ্যই ক্রোমিয়ামের কোন যৌগ লাগবে? ক্রোমিয়ামের জটিল যৌগ লাগবে, অর্থাৎ এই ধরনের যৌগ লাগবে, এরকম যৌগ লাগবে। অর্থাৎ ক্রোমিয়াম ধাতু থাকবে, তার সাথে লিগ্যান্ড থাকবে। এই পানিরে বলা হয় লিগ্যান্ড। কি বলা হয়? লিগ্যান্ড। দেখো এখন কিন্তু এই অধ্যায় পড়াতে যা যদি তুমি এখন কও যে স্যার আগে জটিল যৌগ শিখেন, তাহলে তার অন্য জায়গায় চলে যেতে হবে। তাহলে জটিল যৌগ মূলত কোন জায়গায় আছে? ফার্স্ট পার্টের 3য় অধ্যায়ের ভিতরে আছে। তাহলে ওটা যখন আবার রিভিশন দেবো তখন আবার মনে পড়বে। তাহলে কি বলতেছি? এই ক্রোমিয়ামের কি লাগবে? জটিল যৌগ লাগবে। কথা বলতেছি? তাহলে দেখো এখন বলা হচ্ছে কি যে আমরা যখন ট্যানিং প্রক্রিয়া করব দুই ভাবে, তার মধ্যে একটা উদ্ভিজ্জ ট্যানিং আর একটা কি ক্রোম ট্যানিং। তাহলে করবো কোনটা আমরা? ক্রোম ট্যানিং। তাহলে ক্রোম ট্যানিং এর ভিতরে কি বলা আছে যে কাঁচা চামড়াকে পাকা চামড়ায় পরিণত করার সময় পিকলিং ধাপের পর, তার মানে কি আগের ওই ধাপগুলো করার পর কি করতে হবে? পলিপেপটাইড, এই যে সেই বন্ধন, পেপটাইড বন্ধন CONH বন্ধনের মধ্যে পরিবর্তন ঘটিয়ে কি আনা হয়? ক্রোমিয়াম আয়ন। কত আয়ন? 3+ আয়ন দ্বারা কোলাজেন ফাইবার গুলোকে কোলাজেন ক্রোমিয়াম অক্সো জটিল যৌগ, কার কার যৌগ? কোলাজেন ক্রোমিয়াম অক্সো জটিল যৌগে পরিণত করাকে কি বলা হয়? ক্রোম ট্যানিং। তাহলে দেখো আমাদের এই ক্রোম ট্যানিং এর ভিতরে পরবর্তীতে কি বলা আছে? বলা আছে চামড়ার ক্রোম ট্যানিং এর কারণে ট্রিপসিন এনজাইমের আদ্র বিশ্লেষণ ক্রিয়া কি হতে পারে না? ঘটতে পারে না। বারবার করছি, চামড়া নষ্ট করে কিটা? এনজাইম। কোন এনজাইম? ট্রিপসিন এনজাইম। তাহলে আমার কাজটা কি? ওই এনজাইম যেন না আসতে পারে, ওই ব্যাকটেরিয়ার যে এনজাইমটা ওটা যেন না আসতে পারে। তাহলে এই জন্য চামড়ার পচন হাত থেকে রক্ষা পায়। প্রকৃতপক্ষে ক্রোম ট্যানিং প্রক্রিয়া কি প্রক্রিয়া? একটা জটিল প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট পিএইচ লাগবে, নির্দিষ্ট জটিল যৌগ লাগবে। এটুকু আগে মাথায় নিতে হবে। কি লাগবে? নির্দিষ্ট পিএইচ, নির্দিষ্ট জটিল যৌগ। দেখো বলা আছে কি যে নরম এবং মসৃণ লেদার তৈরি করতে ক্রোম ট্যানিং ব্যবহৃত হয়। ক্ষারকীয় ক্রোমিক সালফেট বা ক্রোমিয়াম 3 সালফেটের অম্লীয় দ্রবণে পিএইচ এর মান কত বলেছি? 4 থেকে 4.3। তাহলে 7 কম, 7 কম হলে সেটা কি হয়? অম্লীয় প্রকৃতির হয়। তাহলে কি এটা কি অম্লীয় দ্রবণ? পিকলিং করা চামড়াকে ডুবিয়ে রাখলে চামড়ার 2টি কোলাজেন প্রোটিনে থাকা লবণ কি হয়? ওই যে লিঙ্কেজ তৈরি করে, একটু আগে দেখাইলাম কিন্তু যে NH3+ লবণ লিঙ্কেজ করেছিল কার সাথে? COO- এর সাথে। তাহলে লিঙ্কেজ একটি কোলাজেন অ্যামিনো মূলকের সাথে কার বিক্রিয়া হয়? ক্রোমিক অক্সাইড Cr2O3 নাম কি? ক্রোমিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্রোমিয়াম আয়নের সাথে কোন বন্ধন? সন্নিবেশ বন্ধন তৈরি করে। একটু মনে রাখতে হবে জটিল যৌগে সবসময় কোন বন্ধন হয়? সন্নিবেশ বন্ধন হয়। দেখো আমরা যদি একটু পরে বিক্রিয়ার দিকে আসি তাহলে আরো জিনিসটা ভালো বোঝা যাবে। দেখো একটু বিক্রিয়াটা খেয়াল করো তাহলে আরো ভালো বোঝা যাবে। দেখো এই বিক্রিয়া করার জন্য আমি আগে কি নিছি? ক্রোমিয়াম সালফেট নিছি। ক্রোমিয়াম সালফেটকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে? ক্রোমিয়াম 3+ আর কি সালফেট মাইনাস। কারণ ওই সালফেটের মূলত আমার কোনো কাজ নেই, আমার কাজ কারে দিয়ে? ক্রোমিয়াম দিয়ে। আচ্ছা ক্রোমিয়াম 3+ কি জটিল যৌগ? এটা তো শুধুমাত্র ধাতব আয়ন, আমার তার কি করতে হবে? জটিল যৌগ বানাতে হবে। তাহলে একটুকে কিন্তু আমি দেখাইছিলাম যে ক্রোমিয়ামের সাথে 6টা পানি, মনে আছে কিনা দেখো। তাহলে ওই যে CrH2O6 3+, এটাই কি? ক্রোমিয়ামের জটিল যৌগ। কথা বুঝছি কিনা? এবার এর সাথে কিটা যুক্ত হবে? প্রোটিন যুক্ত হবে। দেখো পরে প্রোটিনের বিক্রিয়া আছে। দেখো এই যে ও CrO এই যে ওটা, এই ওটা মূলত কমতে আসতেছে। ওই যে প্রোটিনের মধ্যে COO ছিল না সেইখানকারও। এবার দেখো এটারে যদি আমি ভাঙি তাহলে সেখান থেকে কি পাওয়া যাবে? ক্রোমিক অক্সাইড পাওয়া যাবে। দেখো এইখানে কিন্তু একটু খেয়াল করো, আমি কিন্তু এই জায়গায় ক্রোমিক অক্সাইড কিভাবে হয়েছে তা কিন্তু এর মধ্যে দেখাইনি। শুধু কি বলেছি? ক্রোমিয়াম সালফেটের লবণে যদি আদ্র বিশ্লেষণ করা হয় সেখান থেকে আমরা কি পাবো? হইছে এই যে সেখান থেকে আমরা কি পাচ্ছি? ক্রোমিয়াম অক্সাইড পাচ্ছি। আর কিভাবে পাচ্ছি সেই প্রসেসটা মূলত বিক্রিয়া দেখানো হয়েছে। যে বিক্রিয়া কি করেছি? আগে ক্রোমিয়াম সালফেট ভাঙে কি উৎপন্ন হচ্ছে? ক্রোমিয়াম আয়ন, সালফেট আয়ন। এই ক্রোমিয়াম মানে ক্রোমিয়াম আয়নের সাথে কি যুক্ত করেছি? পানি। তাহলে পানি কি হিসেবে বসে? লিগ্যান্ড হিসেবে বসে। তাহলে তখন কি উৎপন্ন হয়? ক্রোমিয়ামের জটিল যৌগ তৈরি হয়। এই জটিল যৌগকে ভাঙলে তখন আবার কি পাওয়া যাচ্ছে? ক্রোমিক অক্সাইড পাওয়া যাচ্ছে, যে Cr2O3 ক্রোমিয়ামের অক্সাইড। তারপরে সেটা কি হবে? এই ক্রোমিয়ামের অক্সাইডটা আস্তে আস্তে ওই যে বন্ধন ভাঙবে এইভাবে। এখন দেখো সামনে এন মানে কি? অসংখ্য, আর পরে এন মানে কি? পলিমার। মনে আছে? এটা কিন্তু আমরা পলিমারের উপর পড়েছি যে সামনে এন মানে কি? অসংখ্য আছে, আর পরে এন মানে কি? পলিমার। এই বিক্রিয়া কিন্তু কঠিন না, তুমি বিক্রিয়াটা একটু আবার খেয়াল করো। ক্রোমিয়াম সালফেট ছিল, তারা তুমি ভাঙিছো। এবার এই ক্রোমিয়াম আয়নের সাথে কি দিছো? পানি দিছো। পানি দেওয়ার পরে কি উৎপন্ন হয়েছে? এটা জটিল যৌগ উৎপন্ন হয়েছে। সেটা আবার ভাঙিছো, ভাঙলে কি উৎপন্ন হবে? ক্রোমিক অক্সাইড উৎপন্ন হবে। এই ক্রোমিক অক্সাইড আবার পরবর্তীতে কি হবে? পলিমারের মতো গঠন কাজ করবে। এখন দেখো এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখানো হয়েছে, ভালো করে খেয়াল করবা। তুমি যে লিঙ্কেজ লবণটা বানাইছিলে, লিঙ্কেজ লবণে কি কি ছিল? লিঙ্কেজ লবণে কি ছিল একটু ভালো করে মনে করো দিন। NH3+। এবার লিখছিলাম কি? লবণ লিঙ্কেজ কার সাথে? ঠিক তো? COO- এর সাথে। কথা ক্লিয়ার তো? যে তুমি তো এইভাবে তো লিঙ্কেজ করছিলে।
এখন মূলত এই যে ক্রোমিয়ামের আমরা বারবার বলতেছি এই ক্রোমিয়াম করবে কি, এই যে মাঝখানে যে লিঙ্কেজ বন্ধনটা ছিল ওই জায়গায় যায় বসে পড়বে। কোন জায়গায় বসে পড়বে? ওই বন্ধনের মাঝখানে। একটু খেয়াল করে দেখো, মূলত এই যে একটা রেখা দেখাচ্ছে দেখিছো, এই অক্সিজেনটা আসছে মূলত এই যে উপরে যে বিক্রিয়া করলাম, এই অক্সিজেনটা মূলত কই? এই তারপরটা কি? ক্রোমিয়াম না? এই দেখো সেই ক্রোমিয়াম, তারপরটা আবার কি? অক্সিজেন, তারপরটা আবার কি? ক্রোমিয়াম। তারপর যদি তুমি আরো লিখতাম তাহলে এইভাবে চলতো বারবার। কথা ক্লিয়ার কিনা? এইবার দেখো এই মাথায় উপরের দিকে কি আছে? NH2, মানে উপর মানে আছে এক প্রান্ত বোঝাচ্ছে, নিচে মানে আরেক প্রান্ত বোঝাচ্ছে। নিচের প্রান্ত আবার কি আছে? C+-। বুঝছি কিনা? দেখো তাহলে এই মাঝখানে কিটা ঢুকে গেছে, তার মানে কি উপরের দিকে আছে কি সব NH2 মূলক, নিচের দিকে আছে কি C+- মূলক, তাদের মাঝখানে কে বসে পড়েছে? ক্রোমিয়াম বসে পড়েছে। তার মানে কি লবণ লিঙ্কেজের জায়গায় এই ক্রোমিয়ামটা যায় বসে পড়ে। কথা বলছি কিনা? তাহলে ক্রোমিয়াম যে কি করলো, চামড়ার ভিতরে যে প্রোটিন ছিল, অ্যামাইনো অ্যাসিডের যে প্রোটিন ছিল তার মাঝখানে যায় ক্রোমিয়াম বসে পড়েছে। আর এই পুরো শিকলটার আমরা কি বলতেছি? কোলাজেন শিকল। ওই যে বারবার বলতেছি কোলাজেন প্রোটিন, কোলাজেন প্রোটিন, তাহলে এই পুরো শিকলটারে কি বলতেছি? কোলাজেন। বুঝেছি? দেখো এবার তারপরে বলতেছি কি, এই কাজ হয়ে যাওয়ার পরে এবার আমার চামড়া কি করতে হবে? ফিনিশিং একটা কাজ আছে না, চামড়া যখন আমি বানাচ্ছি চামড়ার তো একটু রং সং করতে হবে নাকি? সব চামড়া কি দেখতে একরকম? কালার টালার করে না? দেখবা বেল্ট গুলো অন্তত খেয়াল করবা যে কালো কালারের বেল্ট আছে আর একটু বাদামি বাদামি বেল্ট আছে। তাহলে কি বলতে দেখো যে লেদার ফিনিশিং ধাপে লেদারকে কি করা হয়? রং করা হয়। তার মানে কি ওই ক্রোম ট্যানিং করার পরেই আমরা কি করবো? তাতে রং করবো। আর রং করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার হতে পারে। তুমি যখন সিকিউতে লিখবা মাঝে টুক লেখার দরকার নেই, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে টুক দিয়ে আছে, এটুক লিখবো না, শুধু কি লিখবো? লেদার ফিনিশিং ধাপে লেদারকে কি করা হয়? রং করা হয়। রং করার কারণটা কি? রং করলে চামড়ার কি হয়? চাকচক্য বৃদ্ধি পায়। তারপরে বা এই জ্যাকিং করা মানে হচ্ছে মসৃণতা বৃদ্ধি করা। তারপরে কি চামড়াকে শুকিয়ে কি করা হয়? কোম্পানির নামে অ্যাম্বোস করা হয়। মানে দেখো ওই যে চামড়ার উপরে বিভিন্ন দিয়া থাকে না, অমুক কোম্পানি, যেমন লোট্টোর ব্যাগ কিনেছ কেউ, লোট্টো ট্যাগ দেওয়া থাকে না, তো চামড়ার উপর কি লোট্টোর একটা সিল মারা থাকে না, তাহলে সেটার করা কি বলা হয়? অ্যাম্বোস কর। কথা কি বুঝেছি? তাহলে আবার একটু ভালো করে খেয়াল করো, তাহলে চামড়ার ট্যানিং করতে গেলে আগে কি করা লাগতেছে? প্রি ট্যানিং। প্রি ট্যানিং এর মধ্যে কয়টা ধাপ করা লাগছে? 7টা ধাপ। তারপরে আমি এসে কি করতেছি? ক্রোমিয়ামের সাথে একটু বিক্রিয়া টিক্রিয়া করায় আমি চামড়াটারে লেদারে পরিণত করতেছি। পরে সেখান থেকে লেদারে আবার কি করতেছি? রং সং লাগায় একটু কায়দা করতেছি। কথা বুঝছো কিনা? তাহলে এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এই যে ধাপগুলো, ওই 7টা ধাপ মূলত মেন, ওই 7টা ধাপ ভালো করে পড়া। আর এইটা তুমি অল্প একটু পড়ে লিখতে পারবা যে ক্রোমিয়ামের জটিল যৌগ বানাতে হবে, সেক্ষেত্রে নির্দিষ্ট পিএইচ লাগবে, ক্রোমিক অক্সাইড বিক্রিয়া করবে, সেটা আমরা কিভাবে তৈরি করি? 4টা বিক্রিয়ার সাহায্যে। কি কি বিক্রিয়া? ক্রোমিয়াম সালফেট প্রথমে কিসে পরিণত হয়েছে? ক্রোমিয়াম আয়নে। ক্রোমিয়াম আয়নের সাথে কারে যুক্ত করেছে? পানিরে। পানি যুক্ত করলে ক্রোমিয়ামের জটিল যৌগ তৈরি হয়েছে। ওইটার আবার ভাঙছি, ভাঙলে কি উৎপন্ন হয়েছে? ক্রোমিয়ামের অক্সাইড, মানে ক্রোমিক অক্সাইড উৎপন্ন হয়েছে। তারপরে আবার সেখান থেকে আমরা কি করেছি? ওটা একটা পলিমার গঠন তৈরি করেছি। পরে কি আছে দেখো, যে চামড়ার ট্যানিং এ NaCl ব্যবহার করার কারণ অলরেডি কিন্তু তোমার পড়া হয়ে গেছে, যে NaCl তুমি কেন ব্যবহার করবা। প্রাথমিক পর্যায়ে একবার চামড়া সংরক্ষণে ব্যবহার করবা, আবার পিকলিং পর্যায়ে মনে আছে কিনা মনে করো, যে 1.5% সালফিউরিক অ্যাসিড আর 1 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে ডুবাই রাখতে হবে। দেখো আমরা 2 জায়গায় পড়েছি কিন্তু NaCl এর ব্যবহার, 2 জায়গায় বললাম না? দেখো দিন পিকলিং কইছে, এই দেখো এই যে পিকলিং এর মধ্যে আছে না, যে 1.5% সালফিউরিক অ্যাসিড আর কত 1 মোলার NaCl দ্রবণ, আর সবার প্রথম ধাপে ওই যে কিউরিং, ওই জায়গাও কি NaCl এর ব্যবহার ছিল। তাহলে আমরা এই দুটো পয়েন্ট একটু সাদাই গুজা লিখে দিলে হয়ে গেল যে কেন আমি সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করেছি। বুঝেছি? আর এই চিত্র কিন্তু আঁকাতে হবে, মানে ফ্লো চার্ট, এত সহজ, ধাপগুলো পরপর আঁকাই দিয়া, তাই না? দেখো প্রথমে কাঁচা চামড়া নিলাম, তাহলে কিউরিং করেছি, শুকিং করেছি, সেই ধাপগুলো না বুঝলো? তাহলে এই লেখা কিন্তু মোটেই কঠিন না। এবার তারপরে কি আছে দেখো, NaCl ব্যবহার করলাম, এবার দিয়ে আছে দেখো যে ক্রোম ট্যানিং এর সুবিধা আলোচনা করো, অর্থাৎ এই পদ্ধতি ব্যবহার করলে সুবিধা কি, যে কোনো কিছু করার মূল সুবিধা কি, তারে বেশি দিন ব্যবহার করব, টেকসই হবে, এটাই তো মূল কাজ। সেটা যেন দেখতে একটু ভালো লাগে জিনিসটা, তাই নাকি? এখন সেইগুলোই বলা আছে যে ক্রোম ট্যানিং খুব দ্রুত এবং সাধারণ যান্ত্রিক পদ্ধতি, মানে এই প্রক্রিয়া করতে সময় লাগবে কম। বলতে দেখো যে একদিনের মধ্যেই কি হয়, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা যায়, মানে ওই শুরুতে যা করতেছি পুরোটাই কি করা যাবে? একদিনের মধ্যে করা যাবে। পরে বলেছে এই প্রক্রিয়ায় পানি প্রবাহ অতি সহজে ঘটে বলে পুনঃ ট্যানিং ও ফিনিশিং প্রক্রিয়া সহজ হয়। এই কথার মানে বোঝো? এই এই তোমরা জানো কিনা যে চামড়া শিল্পের এই বেশিরভাগ গড়ে উঠেছে নদীর কেন্দ্রে, মানে যেসব জায়গায় নদী আছে বেশি সেই সব জায়গায়, কারণ এই চামড়া শিল্পের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি লাগে।
প্রচুর পানি লাগে, কিন্তু ওই যে চামড়া ধুবা, পরিষ্কার করবা, একবার লবণ দিছো, পরে আবার চাই ধুইছো, বিভিন্ন কাহিনী তো নিতে কি হয়, প্রচুর পানি লাগে। আর এটাও তোমরা জানো কিনা, এই কারণে কিন্তু চামড়া শিল্প যে এলাকায় হয় ওই এলাকায় নদীর পানি কিন্তু নষ্ট। নষ্ট মানে বোঝো, দূষিত, দূষিত, প্রচুর পরিমাণে দূষিত হয়। আমরা কিন্তু এদের শেষের দিকে পড়বো যে চামড়া শিল্পের ক্ষতিকর কি প্রভাব আছে। তাহলে একটু খেয়াল করো। তারপরে বলতে যে উৎপন্ন ফিনিশিং চামড়া কি হয়, নরম, টেকসই এবং কি মসৃণ হয়। পরবর্তী কি, বর্ণযুক্ত চামড়া প্রস্তুত করা যায়। বর্ণযুক্ত চামড়া মানে বিভিন্ন কালার হবে। পরে কি বলতেছি, যে সোডিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড খুব সহজলভ্য। সহজলভ্য মানে কি, সব জায়গায় পাওয়া যায়, দামও কম, তুমি কিনতে গেলে তোমার দ্বারাও দেবে। কিন্তু সব জিনিস তো তুমি কিনতে গেলে তোমার দ্বারা দেবে না, দেবে, কিন্তু এগুলো কি হবে, সব তোমার দ্বারা দেবে। বলছে এই দুটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়, সে ক্রোমিক সালফেট উৎপন্ন হয়। বলছে খুবই মানসম্মত চামড়া উৎপন্ন হয়, এই চামড়া উচ্চ তাপমাত্রাতেও স্থায়ী। পরে বলা আছে তবে কি মনে রাখতে হবে, ক্রোমিয়াম কোন আয়ন, 2+ আয়ন, পরিবেশের জন্য কি ক্ষতিকর। আগে তুমি কত দিয়ে কাজ করেছো, সব জায়গায় 3+ আয়ন দিয়ে কাজ করেছো। যদি কোনো জায়গায় ক্রোমিয়াম 2+ আয়ন তৈরি হয়, সে কি হবে, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি, তোমার ক্যান্সার ট্যান্সার দিয়ে বিভিন্ন রোগের জন্য দায়ী। কিন্তু ক্রোমিয়াম 3+ হলে কি হবে, ওটা একটু কম ক্ষতিকর, ক্ষতিকর কিন্তু কম। কথা বুঝছো? তাহলে চামড়া শিল্প মাত্র এইটুক, মাত্র এইটুক, কিন্তু চামড়া শিল্প কিন্তু শিল্প ছোট, তুমি যদি হিসাব করো। তাহলে প্রথমে কি বলেছি, যে চামড়ার আমি ট্যানিং কেন করব, ট্যানিং এর প্রয়োজনীয়তা কি, ট্যানিং কিভাবে করব, প্রি ট্যানিং কিভাবে করব, ক্রোম ট্যানিং কিভাবে করব, আর এর সুবিধা অসুবিধা বুঝছো। তাহলে আজকে কিন্তু পড়া কম, শুধু এইটুক, অবশ্যই পড়া কম। না না, এই মানে অন্যদিন দুইটা দুইটা পড়াইছে বেশিরভাগ। কিসে না, পুরো লিখতে হবে, পুরো নোট করতে হবে, বুঝছো, এবার তো পড়বা।